সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালোই আছো। ঈদের ছুটির পরে আবার অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগত। কতদিন আমরা আলোচনা করছিলাম পৃষ্ঠটান সম্পর্কে এবং পৃষ্ঠটানের এডুকেশন করছিলাম। তার আগে পড়াইছিলাম পীড়ন বিকৃতি, মুখের সূত্র, ইয়ংয়ের গুণাঙ্ক। সেখানে একটা টপিক বাদ গিয়েছিল যে তার প্রসারণে কৃতকাজ, অর্থাৎ কোনো তারের লোড ঝুলালে অর্থাৎ তারের দৈর্ঘ্য বরাবর যদি বল দেওয়া হয়, তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। সেই দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে কী পরিমাণ কাজ হচ্ছে, অর্থাৎ তার দৈর্ঘ্য বৃদ্ধিতে তারে কী পরিমাণ সঞ্চিত শক্তি, সেটা দেখাতে ভুলে গেছিলাম। আজকে সেটা নিয়ে আলোচনা করবো। তা আমরা কৃতকাজ, আমরা জানি কৃতকাজ ডাব্লিউ সমান কি বেড়ে এফএস বা এফএল, বল গুণ সরণ, বল গুণ সরণ। তখন তার সম্প্রসারণে তারে লোড দেওয়ার পরে যে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তার কারণে যে কৃতকাজ সেটা তারের প্রসারণ, তার প্রসারণ কৃতকাজ W is equal to F into F, সরণ এখানে F বললাম। DW কৃতকাজ, DW F into DL, অর্থাৎ তারে সামান্য পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কি DL, সামান্য কাজ DW। এখানে F DL কেন লিখলাম? টোটাল W is equal to ইন্টিগ্রেশন DW ইন্টিগ্রেশন F DL, এখানে ইন্টিগ্রেশন করবো আমরা। তো এখানে তারের দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে আমাদের তারের অল্প পরিমাণ বল দিই অল্প দৈর্ঘ্য বৃদ্ধি পায়, বেশি পরিমাণ বল দিই বেশি দৈর্ঘ্য বৃদ্ধি পায়। অর্থাৎ তারের দৈর্ঘ্য বৃদ্ধিতে যদি দৈর্ঘ্য বৃদ্ধি যত বেশি হয়, বলের পরিমাণ তত বেশি হয়। অর্থাৎ এখানে বল পরিবর্তনশীল, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ বল না। যখন বল এখানে পরিবর্তনশীল হয়, তখন পরিবর্তনশীল বলের দ্বারা কৃতকাজ, তখন আমরা ইন্টিগ্রেশন করি। তো আমরা জানি ইয়ং গুণাঙ্ক y is equal to y সমান f l বাই a ছোট করে f সমান কি লেখা যায় y a l বাই বড় f এর মানটা এখানে বসাই, f সমান আর লিমিট হবে, ইন্টিগ্রেশনের লিমিট হবে তার ইনিশিয়ালি যখন কোনো লোড দেওয়া হলো না, তখন দৈর্ঘ্য বৃদ্ধি ছিল 0। যখন লোড দেওয়া হয়েছে, লোড দেওয়ার পরে দৈর্ঘ্য বৃদ্ধি যদি ছোটদের এল ধরি, তাহলে লিমিট হবে 0 থেকে এল। ইন্টিগ্রেশন 0 থেকে এল y a ছোট এল বাই বড় এল ইন্টু ডি। তার নির্দিষ্ট, তার দৈর্ঘ্য নির্দিষ্ট। তাহলে এখানে এই y এটা টোটালটা কনস্ট্যান্ট, যেভাবে আগে লিখতে পারি। তাহলে এল ডি এল কি ইন্টিগ্রেশন করলে এল স্কয়ার বাই 2 y a l l y এর সাথে ছোট এল হয় না, এটাকে করলে l কে ইন্টিগ্রেশন করলে l স্কয়ার বাই 2 হয় 0 টু l। প্রথমে আমরা আপার লিমিট মান বসাই, মাইনাস টু লোয়ার লিমিট মান বসাই, যেটা টোটাল রেজাল্ট আসবে w ইকুয়াল টু হাফ y a ছোট l স্কয়ার বাই বড় l। এইটা হচ্ছে তার প্রসারণে কৃতকাজ, তার প্রসারণে কৃতকাজ বা তার প্রসারণে কৃতকাজ। আপনি এখানে কি বিভব শক্তি বা সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি, এটাই তার প্রসারণে কৃতকাজ, এটাই বিভব শক্তি এবং এটাই স্থিতি শক্তি। তাহলে এটা হলো তার প্রসারণের কৃতকাজ অথবা বিভব শক্তি অথবা স্থির শক্তি। এখন আমরা যদি তারের একক আয়তনে সঞ্চিত শক্তি দেখি, টোটাল সঞ্চিত শক্তি এইটা একক আয়তনে, অর্থাৎ তারের আয়তন দ্বারা ভাগ করলে হলে একক আয়তনে স্থিতি শক্তি। আমরা সেটা দেখি, এখানে ওইটা বুঝতে দিলাম। একক আয়তনে তারের
একক আয়তনে বিভব শক্তি অবলিক সঞ্চিত শক্তি U is equal to W by V বৃহস্পতির আয়তন টোটাল আয়তনের সঞ্চিত শক্তি এটা V আয়তনের টোটাল আয়তন মানে কি V আয়তনের সঞ্চিত শক্তি এটা একক আয়তন W by V V মানে তারের আয়তন তারের প্রস্থচ্ছেদে এবং দৈর্ঘ্য যদি L হয় তাহলে আমরা V সমান লিখতে পারি A L L আয়তন তাহলে আমরা কি লিখব y half y a L square by divided by L তাহলে কেমন লেখা যায় half y a L square by a L square এটা আছে এখন আমরা জানি y সমান এক ভাগে এক ভাগের সঙ্গে লেখা যায় এক ভাগে y ছোট l বাই বড় l এটা কিন্তু একটু সাজাই লিখি y ছোট l বাই বড় l এখানে কেটে আসছে কেটে গেল into L by তাহলে L আর L স্কয়ার ঠিক আছে এটা কি কেমন লিখলাম এইটা সমান আমরা লিখতে পারি পিও এইটা সমান লিখতে পারি কি পিও তাহলে এটা লিখতে হাফ গুণন পিও গুণন L by মানে বিকৃতি একক আয়তনে স্থিতি শক্তি বা সঞ্চিত শক্তি বা বিভব শক্তি হাফ গুণ পিওন এটা এই সমান লেখা যেতে পারে অথবা আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি হাফ y ছোট l স্কয়ার বাই বড় l স্কয়ার গতদিন এই এতটুকু বাদ গেছিল আজকে এটা দেখালাম আজকে আরেকটা দেখো আমরা ঘর্ষণ বল পড়ছিলাম ঘর্ষণ বল বিভিন্ন রকম আছে তার মধ্যে আবর্ত ঘর্ষণ স্থিতি ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ গতীয় ঘর্ষণ তো প্রবাহী ঘর্ষণ কি ছিল যেগুলো বায়ু বা তরল পদার্থের ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয় দেখা যায় ঘর্ষণ বল সেই এফ এটা কিসের উপর ডিপেন্ড করে আমরা তরলের ঘর্ষণে বিবেচনা করি প্রবাহী ঘর্ষণ সেটা কিসের উপর ডিপেন্ড করে সেটা একটু দেখব ঘর্ষণ সব তরলের প্রবাহী ঘর্ষণ একই রকম হয় না এখন তার আগে কিছু আলোচনা করি প্রাণ প্রবাহ মানে তরলের প্রবাহ প্রবাহী যারা প্রবাহিত হয় তাদের প্রবাহ দুই ধরনের আছে একটা শান্ত প্রবাহ একটা অশান্ত প্রবাহ শান্ত প্রবাহ কারা যদি প্রবাহী প্রবাহ এমন হয় যে কোনো তরল পদার্থ যে পথে গতিশীল ওই তরল পদার্থের অণুগুলো যদি পথের সাথে সমান্তরালভাবে গতিশীল হয় সেই ধরনের প্রবাহকে শান্ত বা সমরিক প্রবাহ বলা হয় অর্থাৎ একটা ড্রেন আমি বলেছি বা পাইপ আঁকা বাঁকায় ভালো বা যাই হোক এখন এর মধ্যে যে তরল যাচ্ছে তার সেগুলো যদি এই গতি পথের সাথে সমান্তরালে চলতে থাকে
সেই ধরনের প্রবাহকে বলা হয় শান্ত প্রবাহ বা সমরক প্রবাহ। আর যদি এলোমেলো চলাফেরা করে, অর্থাৎ অণুগুলো যদি গতিপথের সাথে এলোমেলো হয়, বিক্ষিপ্ত, সেই ধরনের প্রবাহকে বলা হয় অশান্ত প্রবাহ। সাধারণত যে প্রবাহ স্লো মোশনের প্রবাহ শান্ত প্রবাহ হয়ে থাকে। আমরা অনেক সময় ড্রেন দিয়ে পানি, যেমন অনেকে এখন কৃষি সিজনে ড্রেনে পানি যায়, পানিতে আমরা বিভিন্ন সেচ দিয়ে ফল আবাদ করে থাকি। এই ড্রেনে যখন পানি যায়, যদি পানিটা খুব স্লো মোশনে যায়, তখন আমরা এটা দেখতে পাবো। আরো কিছু জিনিস দেখা যায়, তখন এই শান্ত প্রবাহ বা সমরিক প্রবাহ দেখা যায়। শান্ত প্রবাহের ক্ষেত্রে যেটা হয়, তরলের পৃষ্ঠদেশ, অর্থাৎ একটা ড্রেনে পানি যাচ্ছে, তার আপার লেভেল থাকে, লোয়ার লেভেল থাকে। যেগুলো পানির উপরে লেভেল থাকে, সর্বোচ্চ উপরের লেভেলে পানির বেগ সর্বোচ্চ হয়, সবচেয়ে লোয়ার লেভেলে পানির বেগ সর্বনিম্ন হয়। তো তার মানে কি, নিচের থেকে উপরে যখন ওঠা হয়, পানির বেগ বাড়তে থাকে। এটা অবশ্যই শান্ত প্রবাহের ক্ষেত্রে, অশান্ত প্রবাহের ক্ষেত্রে না, মনে রাখতে হবে। যখন পাইপ দিয়ে পানি যায়, পাইপের ওয়াল হিসেবে যে পানি যায়, সেটার বেগ ভেলোসিটি থাকে কম, মিডিল সেন্টারে থাকে যে পানি ভেলোসিটি থাকে বেশি। এর কারণ কি? এর কারণ আমাদের অ্যাডহেসিভ ফোর্স, অর্থাৎ আসঞ্জন বল এবং সংশক্তি বল দেখছিলাম, তার কারণে এটা হয়ে থাকে। যেমন একটা ড্রেনের নিচের স্তর আছে, এইটা পানি এই লেভেলে যাচ্ছে, হয়তো পানির অণু আর ড্রেনের তলার মধ্যে কিন্তু আকর্ষণ আছে, যেটাকে আমরা অ্যাডহেসিভ ফোর্স বা আসঞ্জন বল বলি। সেই অণুটার ওপর টানছে, অর্থাৎ একটা বল টানের স্তর থাকে। তার মানে একটা অণু আর একটা অণুকে বাধা সৃষ্টি করছে, তাকে যাইতে দিতে চাচ্ছে না। এইটাই, তার মানে কি? তার মানে এখানে বল, একটা ঘর্ষণ বলের সৃষ্টি আছে। এই বল, যে বলের কথা আমি বলছিলাম, এই প্রবাহী ঘর্ষণ, এই ঘর্ষণ মূলত এইসব কারণেই সৃষ্টি হয়। এটা হচ্ছে কি একই, তার মানে আমি যদি এখানে স্তর কল্পনা করি, একটা স্তর, এই স্তরে পানির বেগ কম, এই স্তরে পানির বেগ বেশি। তার মানে দুইটা স্তরের মধ্যে বেগের একটা ডিফারেন্স, পার্থক্য আছে। এই পার্থক্য কেন হয় সেটা বললাম, যে সংশক্তি বল আর আসঞ্জন বল এর কারণে। তো এই যে একটা স্তরে পাশাপাশি যদি এই স্তর দুটো খুব কাছাকাছি কল্পনা করি, তাহলে এই স্তর থেকে এই স্তরে, অর্থাৎ নিচের স্তর থেকে উপরের স্তরের পানির বেগটা একটু বেশি। তার মানে দুই স্তরের মধ্যে এক ধরনের বল আছে, যে ঘর্ষণ বল যেটাই বলি, সেই বলটা ডিপেন্ড করে প্রপোর্শনাল টু ডিভি ভাগ ডিওয়াই। ডিভি ভাগ ডিওয়াই কে বেগের অবক্রমণ বলা হয়। বেগের অবক্রমণ বা বেগের গতি কি জিনিস? বেগের অবক্রমণ যা, বেগের গতিও তাই। বেগের অবক্রমণ আছে, এই যে এখানে আমরা দূরত্বের সাপেক্ষে বেগ পরিবর্তন আছে, অর্থাৎ এই যে আমরা যদি এটা যদি গ্রাউন্ড স্টেট, অর্থাৎ একটা পানির নিচের স্তর যদি আমরা কল্পনা করি, তার সাপেক্ষে একটা স্তর, অর্থাৎ দূরত্বের সাপেক্ষে কিন্তু পানির স্তরের বেগ তারতম্য আছে। এই যে দূরত্বের সাপেক্ষে পানির স্তরের বিভিন্ন স্তরে বেগ তারতম্য আছে, এটাকে বলা হয় বেগের অবক্রমণ বা বেগের গতি। এই শান্ত বল is proportional to, অর্থাৎ ডিভি ভাগ বেগের গতির উপর ডিপেন্ড করে। proportional to a, এই যে আমি স্তর কল্পনা করছিলাম, একটা স্তর, এই স্তরের ক্ষেত্রফল যদি a থাকে, এই শান্ত বল এই ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। অর্থাৎ ক্ষেত্রফল দুটো স্তরের ক্ষেত্রফল যদি বেশি হয়, শান্ত বল বেশি হবে, ক্ষেত্রফল কম হলে শান্ত বল কম হবে। F proportional to dv by dy, F proportional to a, যেটা এখন F proportional to a dv by dy সমান দিলে হয় F সমান eta F dv by dy। এটাকে সান্দ্রতাঙ্ক বলা হয়। এটা হচ্ছে তরলের প্রপার্টি, তরলের একটা বৈশিষ্ট্য। সান্দ্রতার সংজ্ঞা কিভাবে দেওয়া যায়? এটা সমান কি লেখা যায়? F by a dv by dy।
তার মানে দুটো আমি একক ক্ষেত্রফল বিশিষ্ট দুটো স্তর কল্পনা করবো, তাদের মধ্যে বেগের নতি, বেগের অবক্রমণ এক এবং বজায় রাখবে। অর্থাৎ একক পাশাপাশি অবস্থিত দুটি একক ক্ষেত্রফলের মধ্যে একক বেগের অবক্রমণ বজায় রাখলে যে সান্দ্রবল কাজ করে সেটাকে বলা হয় সান্দ্রতান বল। তো এখান থেকে দেখো এটা এককে এখান থেকে বের করা যাবে, বজায় রাখতে খরচ থেকে বের করা যাবে। এখন এইটা গেল। এখন আরেকটা প্রান্তিক বেগ। প্রান্তিক বেগ কি জিনিস? স্টোকসের একটা সূত্র আছে, স্টোকসের সূত্র। অর্থাৎ আমরা জানি মুক্তভাবে কোনো বড় বস্তু ফেলে হয়, শূন্য মাধ্যমে যদি ফেলে দেওয়া হয় তার বেগ বাড়তে থাকে, অর্থাৎ অভিকর্ষের ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই ত্বরণের তার বেগ বাড়তে থাকে। কিন্তু একটা তরল পদার্থের মধ্যে যদি কোনো বস্তু ফেলে দেওয়া হয়, পানি বা অন্য তরল পদার্থ, সেই বস্তুটা কিন্তু প্রথমে বেগ বৃদ্ধি পায়, তারপর বেগ বৃদ্ধি পায় না, অর্থাৎ তারপরে সমবেগ করতে থাকে। তো যে সমবেগ করতে থাকে এটাকে প্রান্তিক বেগ বলা হয়। অর্থাৎ তার আগে স্টোকসের সূত্র এটা দেখি। স্টোকসের সূত্র যে সান্দ্রবলের কথা বলছিলাম, আমরা যদি আর ব্যাসার্ধের একটা গোলক কোনো তরল পদার্থে ছেড়ে দিই, তরলে ছেড়ে দিই, তাহলে ওই তরলের উপর যে সান্দ্রবল, যে ঘর্ষণ বল যেটাই বলি সান্দ্রবল, সান্দ্রবল কোন দিকে কাজ করবে? তরল পদার্থ ওই বস্তুটা যদি নিচের দিকে যায় সান্দ্রবল কাজ করে উপরে দিকে। এই সান্দ্রবল F proportional to F proportional to R, অর্থাৎ যে গোলকটা ফেলা আছে তার ব্যাসার্ধ F proportional to R V। অর্থাৎ বেগ যত বাড়বে সান্দ্রবল তত বাড়বে। একটা বড় গোলক ফেললে তার উপর সান্দ্রবল বেশি হবে, ছোট গোলক ফেললে সান্দ্রবল কম। এইটা সান্দ্রতাঙ্ক, যার সান্দ্রতাঙ্ক বেশি তার ক্ষেত্রে সান্দ্রবলও বেশি, সান্দ্রতাঙ্ক কম, সান্দ্রবলও কম। এখন এগুলো যদি এক করা হয়, এর সমান সমান প্রশ্নগুলি ইটা আর ভি। এর সমান সমান একটা ধ্রুবক আছে কে, এটা ইটা টু দি পাওয়ার সি আর টু দি পাওয়ার বি, বি টু দি পাওয়ার এ বি সি কনস্ট্যান্ট বিবেচনা করা হয়। এখানে মাত্রা সমীকরণ, অর্থাৎ এর মাত্রা সমীকরণ দেখে সমীকৃত করলে আমরা a is equal to 1, b সমান 1 এবং c সমান 1 পাই। এগুলো মাত্রা সমীকৃত করি। আর তরল গতিবিদ্যার সাহায্যে স্টোকস প্রমাণ করে যে তরল যদি সীমাহীন হয়, শান্ত প্রবাহ হয়, সেক্ষেত্রে k সমান 6 পাই। সেক্ষেত্রে টোটাল সূত্র is equal to 6 পাই ইটা আর ভি। তো সান্দ্রবল, আমরা সান্দ্রবলে একটা দেখলাম, এখানে আর একটা দেখছি, 6 পাই ইটা আর ভি। তা কোনো গোলক যদি খেলা হয় তারপর এখানে সান্দ্রবল কাজ করে। তো প্রান্তিক বেগ, এবার বলি প্রান্তিক বেগ। এটা বুঝলি প্রান্তিক বেগ কি জিনিস? যখন কোনো বস্তু বা কোনো গোলক যদি তরল পদার্থে ফেলা হয় তাহলে কি হয়, ওই তার বেগ কিছুটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে আসে যখন তার ওজন এবং এই সান্দ্রবল পরস্পর সমান হয়ে যায়। অর্থাৎ ওজন নিম্নমুখী আর সান্দ্রবল ঊর্ধ্বমুখী দুটো পরস্পর সমান হয়ে যায়, তখন সে সমবেগে নিচে পড়তে থাকে। যেই সমবেগে এটাকে প্রান্তিক বেগ বলা হয়। তো কোনো বস্তুকে যখন পানিতে ডুবানো হয়, তা আমরা জানি, বা তরলে ডুবানো হয়, বস্তুটা কিছু ওজন হারায়। এটা আমরা আর্কিমিডিসের সূত্রে পড়ে আসছি। এখন হারানোর বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্ব বেশি হয় সেক্ষেত্রে কি বস্তুটা ডুবে যায়, আর যদি কম হয় সেক্ষেত্রে তো বস্তুটা ডুববে না, ভেসে থাকবে।
তো যেসব বস্তুর ভর তরল ঘনত্ব, যেসব বস্তুর ঘনত্ব তরল অপেক্ষা বেশি, তাদেরকে যদি কোনো তরলে ছাড়া হয় তাহলে তারা ডুবে যায়। এখন তাকে আমি ছেড়ে দিলাম, সে নিচের দিকে পড়তে থাকবে, কিন্তু সে সমবেগ নিয়ে পড়বে। কেন পড়বে তার ব্যাখ্যা হয়ে যায় এখানে এর প্রপোর্শনাল টু ভি, সান্দ্র বল বেগের সমানুপাতিক। যখন খেলা হচ্ছে তখন বেগ আস্তে আস্তে বাড়তে বাড়তে এক পর্যায়ে সান্দ্র বল যখন ওজনের সমান আসছে তখন সে সমবেগে পড়তে থাকে। তো এখন আর ব্যাসার্ধের একটা গোলক আমি কোনো তরলে ছেড়ে দিলাম, আর ব্যাসার্ধের গোলক যদি কোনো তরলে ছাড়া হয় তাহলে তরলে ওজন কত হবে? আমরা জানি তরলে ওজন বাতাসের ওজন মাইনাস হারানো ওজন। হারানো ওজন কোনটা? অর্থাৎ হারানো ওজন ওই বস্তুটা ডুবে গেল, ডুবার ফলে ওই বস্তুর আয়তনের সমান যে তরল অপসারণ করলো, অর্থাৎ ওই বস্তুর আয়তনের সমান ওই তরলের ভর ওজন যা হবে সেই পরিমাণ সে ওজন হারাই ফেলবে। তো আমরা দেখি তরলে ওজন, সংক্ষেপে করছি, তরলে ওজন is equal to বাতাসের ওজন মাইনাস হারানো ওজন। বাতাস ওজন mg, হারানো ওজন v rho g। v যাচ্ছে বস্তুর আয়তন, রো যাচ্ছে রো এর দিলাম লিকুইড তরলের ঘনত্ব g। এমনি আমরা m সমান কি লিখতে পারি? m সমান রো v লিখে দিলাম, m সমান রো v, এটা লিখলাম v rho g। এই রোটা হচ্ছে সলিড, রো s দিলাম। সলিড অর্থাৎ যে বস্তুটা ফেলা হচ্ছে তার ঘনত্ব রো s, v rho l। এইটা হচ্ছে তরল ওজন। এই তরল ওজন কার সমান হবে? তরল ওজন কার সমান হবে? তরলের ওজনটা সমান হবে সান্দ্র বলের সমান, অর্থাৎ এইটার সমান, এই সমান। আমরা সমান করে দিই, এটা সমান করে দিই একবার এখানে লিখে দিলাম 6 পাই ইটা আর ভি। এখানে এই দুইটা বেগ আর এই দুইটা হচ্ছে আয়তন, এটা বুঝতে হবে, দুইটা দিয়ে হচ্ছে আয়তন। আমরা যদি একটা গোলক হয়, গোলকের যেহেতু আটার সাথে একটা গোলক বিবেচনা করছি, গোলকের আয়তন 4/3 পাই আর কি। এখানে আমরা 4/3 পাই আর কি ভির মান লিখতে পারি 4/3 পাই আর কি। 4/3 এখানে জি আছে, এখানে আছে 4/3 পাই আর কি। জি উভয় আছে, এটা রো এস মাইনাস রো এল। 6 পাই ইটা আর ভি। তো এখান থেকে যদি একটু সিম্পলিফাই করা হয়, এখানে পাই পাই এই পাশে পাশে বসে যায়, এখানে 3, এখানে 2, একটা আর চলে, একটা এখানে আর স্কয়ার থাকে। তাহলে আমি এটা সমান লিখতে পারি, এটা বা এটা সমান লিখতে পারি 3 এর পাশে 3 লিখতে হয় 2/9 আর স্কয়ার জি রো এস মাইনাস রো এল। ও বা মানে নিচে একটা ভি আছে, তার নিচে একটা ভি আছে, তারপরে আমরা 9 ভি লিখতে পারি। এটাকে এইভাবে লেখা যাচ্ছে সাজাইয়ে 2/9 আর স্কয়ার রো এস মাইনাস রো এল ইন্টু জি ভাগ ভি। এই হচ্ছে ইকুয়েশন। সরি, এখানে ভি সচেতন প্রান্তিক বেগ সম্পর্কে বলছিলাম। তো এখানে আমরা লিখে না, এখানে ভি লিখতে পারি, এখানে আমরা ভি লিখতে পারি, এখানে ভি এখানে আমরা লিখে দিতে পারি প্রান্তিক বেগের ইকুয়েশন যেটা হবে I square rho 1 minus rho 2, এখানে rho rho s rho এর না লিখে rho 1 minus rho 2 লেখা হয়, এটা জি ভাগ এটা। এটা ছিল আমাদের প্রান্তিক বেগ
সম্পর্কে এবং সেটাই আমরা যদি দেখলাম আজকে প্রথমে বিগত দিনের যে তার সম্প্রসারণের কৃতকাজ বা তারের বৃহৎ শক্তি বা তারের সংশ্লিষ্ট শক্তি এটা দেখলাম। তারপর তারের একক আয়তনে যে সংশ্লিষ্ট শক্তি সেটা দেখলাম। এরপরে আমরা সান্দ্র বল নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ যে কোনো তরল পদার্থের যদি তরল পদার্থের মধ্যে যে বল ঘর্ষণ বল বলতে পারি সেটাই সান্দ্র বল। অর্থাৎ তুমি যদি গলা সমান পানিতে দাও, এখন তুমি যদি পানিতে হাঁটার চেষ্টা করো তাহলে কী হবে? হাঁটা অনেক কষ্টসাধ্য মনে হবে, খুবই আস্তে আস্তে যেতে হবে। অর্থাৎ সেখানে কি পানি বাধা দিচ্ছে, এইটা হচ্ছে সান্দ্র বল। সান্দ্র বল, এই সান্দ্র বল প্রথম দেখছিলাম তরলের বিভিন্ন স্তর, অর্থাৎ শান্ত প্রবাহ বললাম, তরলের প্রবাহের ক্ষেত্রে বিভিন্ন স্তরের মধ্যে যে আপেক্ষিক বাধা আছে, এক স্তর থেকে আর এক স্তরে আপেক্ষিক বাধা আছে, সেই বাধা সেই সান্দ্র বলটা দেখলাম। তারপরে কোনো বস্তু যদি কোনো তরলে ফেলে দেওয়া হয় তার উপর কী সান্দ্র বল কাজ করবে, গোলকার বস্তু, সেটা স্টোকসের সূত্রের মাধ্যমে দেখলাম। শেষে আরেকটা দেখলাম যে প্রান্তিক বেগ, অর্থাৎ কোনো বস্তু তরলে ফেলে দিলে সেটা যদিও তার উপর কোনো বল কাজ করছে না কিন্তু সেটা সমবেগে করে, বল কাজ করছে না বললে ভুল, সেখানে ঘর্ষণ বল কাজ করছে। ঘর্ষণ বল ঊর্ধ্বমুখী কাজ করে, ওজন তার নিম্নমুখী কাজ করে, এই দুটা সমান হওয়ার কারণে এটা সমবেগে দিতে থাকে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই বাসায় পড়াশুনো করে এবং যতটুকু পড়ালাম এটা বাসায় করে, এবং যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করে, এর আগের দিন আমার নম্বর দিছিলাম, এর গত লেকচারে কি তার আগের লেকচারে ওই নম্বরে কল করলে আমাকে বলা হবে যে কোনো সমস্যা, এই পড়া সংক্রান্ত যে কোনো সমস্যা কারো যদি হয়ে থাকে সরাসরি আমাকে কল দিবেন, আমি সলিউশন করার চেষ্টা করব। সবাইকে শুভেচ্ছা, আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।